আজকে যে তথ্যটি তোমাদের জন্য নিয়ে এসেছি তা হলো, তোমরা জানো বর্তমান জগতে ভীষণ পরিমাণে এক যুদ্ধ লেগে রয়েছে। মানুষের মনে তো এমনিই যুদ্ধ থাকে, তা সত্ত্বেও এখন কিন্তু বিশ্বে এক যুদ্ধের পরিস্থিতি চলছে। এই আবহে যে কি পরিস্থিতি শুরু হয়েছে তা সম্পর্কে আমরা একটু জেনে নেব। ইরান ইসরায়েল, যাকে আমরা মধ্যপ্রাচ্য বলে জানি, সেই দেশের, সেই দুটো দেশের বর্তমান যে পরিস্থিতি তা আমরা সকলেই কিছু না কিছু জানি। তা বলতে এই যে মধ্যপ্রাচ্যের কথা আমি বলছি, বিবাদ কিন্তু আজকের নয়, বিবাদ একদমই আজকের নয়। এই বিবাদ অনেক বছর ধরে হয়ে আসছে। আজকে তার সম্মুখ প্রকাশ দেখা দিয়েছে বলতে পারো। আগেও ছিল, এখনো রয়েছে, কিন্তু কেন হচ্ছে, কি এর বিষয়, তার ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা আজকে একটু জানি। কেন কেন এত যুদ্ধ, যা আমরা তো চাই না কখনোই, কেউ যুদ্ধহীন এক জগৎ আমরা চাই। তো কেন এত যুদ্ধ, কেন এত ভয়াবহতা, কেন এত নৃশংস নিরীহ অবস্থিত মানুষের বলিদান, কেন কেন তো আমরা সেই কারণ সম্পর্কে আজকে যখন দেখব, ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণ সম্পর্কে আমরা একটু দেখে নিই। ইরান ইসরায়েল তো রয়েছে, তার পাশাপাশি একটি তৃতীয় দেশও রয়েছে, যা কিন্তু আগে থেকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বিরাট ভূমিকা গ্রহণ করেছে। তা হলো আমেরিকা। ঠিক আছে, এই বিষয়ে বর্তমানে কিন্তু আমেরিকার সাথেও সম্পর্ক খুব একটা ভালো নয়, সম্পর্কে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে, যা আমরা দেখতে পারছি। সাম্প্রতিক সময়ে কিন্তু শিকড় দেখো অনেক গভীর, কিন্তু সাম্প্রতিক সময় ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত স্টার্ট হয়ে গিয়েছে। এর পেছনে তোমরা বলতে পারো কয়েক দশকের দীর্ঘ ইতিহাস রয়েছে, কিন্তু রয়েছে। মাথায় রাখবে, ঐতিহাসিক প্রেক্ষাপটে যখনই আমরা যাব, ঐতিহাসিক প্রেক্ষাপট কি, 1979 সালে যখন ইসলামী বিপ্লব শুরু হয়, ইসলামী বিপ্লব যখন শুরু হচ্ছে, তখন ইরান কিন্তু সার্বিক ও স্বাভাবিক ছিল, ইরান ও ইসরায়েল দুটো দেশ। কিন্তু তার আগেও আমেরিকা ইরানের সম্পর্ক ভালো ছিল, ইরান ও আমেরিকার সম্পর্ক কিন্তু খুবই ভালো ছিল। কিন্তু যখনই তোমার ইসলামিক বিপ্লব শুরু হয়ে যাচ্ছে, তার পরপরই কিন্তু এই আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে যখন ইসলামী সরকার তৈরি হচ্ছে, তখন থেকেই কিন্তু আমেরিকাকে বড় শয়তান এবং ইসরায়েলকে তারা ছোট শয়তান হিসেবে ঘোষণা করে দেয়। গ্রেট স্যাটান আর ছোট শয়তান কাকে বলা হচ্ছে? ইসরায়েলকে। তো এই সময় কিন্তু একটা জিনিস যেটা মাথায় রাখবে, জিম্মি দূতাবাসের কাহিনী, যা আমরা ইতিহাস যারা জানো তারা পড়েছো, যারা মধ্যপ্রাচ্যের ইতিহাস পড়ো তারা কিন্তু জানো সেই জিম্মি দূতাবাসের কাহিনী কি হয়েছিল, জিম্মি করে রাখা। ঠিক আছে, সে তারপরে কিন্তু তেহরানের মার্কিন দূতাবাস ও কর্মীদের 444 দিন কিন্তু জিম্মি করে রাখা হয়, 444 দিন মার্কিনদের। ঠিক আছে, যা আমেরিকার সাথে ইরানের কূটনৈতিক সম্পর্কে কিন্তু বিচ্ছেদ ঘটায়, কূটনৈতিক সম্পর্কের বিচ্ছেদ কিন্তু ঘটিয়ে দেয়। ওকে, তার পাশাপাশি কিন্তু ছায়া যুদ্ধ চলতেই থাকে, যাকে আমরা প্রক্সি ওয়ার বলি হিস্ট্রিতে, মানে লুকিয়ে আঘাত আনা। সেই লুকিয়ে আঘাত আনা কিন্তু আমাদের চলতেই থাকে। এই সময় এটাকেই কিন্তু প্রক্সি ওয়ার বলা হয়। ইরান সরাসরি যুদ্ধের চেয়ে তারা কি করেছিল, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যেরকম ইসরায়েল ও মার্কিন স্বার্থে আঘাত হানার নীতি গ্রহণ করেছিল। এটাকেই বলা হয়েছিল প্রক্সি ওয়ার, মানে তুমি ডিরেক্ট ওয়ারে গেলে না, তুমি প্রক্সি দিচ্ছ, পেছন থেকে ছায়ার মতো লেগে রয়েছো, সেটাই কিন্তু এখানে বলা হয়েছিল। ওকে, পরবর্তীকালে যেরকম রেজিস্ট্যান্স অ্যাক্সিসের কাহিনী আমরা পড়েছি, যারা জানো ইতিহাসে তারা জানো, আর যারা জানো না তাদেরকে এটাই বলা। আমরা রেজিস্ট্যান্স অ্যাক্সিসের কথা কিন্তু পড়েছি, যেখানে ইরানের লেবাননের হিজবুল্লাহ বা হিজাবুল্লাহ অনেকে বলি আমরা, হিজবুল্লাহ বা হিজাবুল্লাহ, ওকে, যেরকম গাজার হামাস আছে, গাজার হামাস এবং ইয়েমেনের হুতি, ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন জায়গায় শিয়া মিলিশিয়া গোষ্ঠীকেও কিন্তু অর্থ অস্ত্র দিয়ে সহায়তা করত। মানে
কি হতো, এই গোষ্ঠীগুলোকে আর্থিক এবং সামরিক বোধ দিক থেকে হেল্প করতো, যার ফলে স্বাভাবিক যেটা তৈরি হয়েছে বর্তমানে পরিস্থিতি, এগুলোও কিন্তু তার কারণ। এই সময় কিন্তু ইসরায়েল কিন্তু মনে করে এই গোষ্ঠী তাদের অস্তিত্বের জন্য হুমকি, কারণ এই গোষ্ঠীগুলো এগেনস্টে কাজ করবে। যখন ইরান সাহায্য করছে এইসব গোষ্ঠীকে, তখন ইসরায়েল ভেবে নিচ্ছে যে এরা তাদের স্বার্থে আঘাত আনতে পারে, সেই কারণেও একে অপরের সম্পর্ক কিন্তু তিক্ত হতে থাকে। এরপরে কিন্তু যেটার বিরোধিতা করে সেটা হচ্ছে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিরোধী ইসরায়েল এবং আমেরিকার সবচেয়ে বড় ভয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরানে কিন্তু অ্যাটমিক বোম বা অ্যাটমিক বোমা যাকে বলি আমরা, পারমাণবিক বোমা, সেই বোমার কিন্তু ইসরায়েল দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, গোপনে, কাউকে জানতে দেয় না। ঠিক আছে, যদি ইরানের কাছে পরমাণু বোমা থাকে তবে তা ইসরায়েল মানচিত্র কিন্তু একদম ধূলিসাৎ করে দিতে পারে, একদম স্বাভাবিক। পারমাণবিক বোমার অ্যাটাক আমরা জানি, ফার্স্ট টাইম যখন হয়েছিল জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে, সেই কাহিনী কি হয়েছিল তা কিন্তু আমরা সকলেই জানি, কত বছর লেগেছে জাপানকে সেখান থেকে বেরোতে। চলো, জেসিপিও যাকে জাকপোয়াও বলা হয়, ঠিক আছে, 2015 সালে যখন ওবামা প্রশাসন ইরানের সাথে পারমাণবিক চুক্তি করেছিল, তেমনি 2018 সালে ট্রাম্প প্রশাসন তা থেকে বেরিয়ে যায়। ট্রাম্প বলে যে না, আমরা এই চুক্তি আর রাখবো না, ক্যান্সেল আউট করে দেবো। ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেয়। ইরানের ওপর কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছিল আমেরিকা, ট্রাম্প সরকার। ওবামা কিন্তু ঠিক আছে দামি রাখার জন্য করেছিল, কিন্তু ট্রাম্প সেটার থেকে বেরিয়ে চলে আসে, সেই কাহিনী কিন্তু এখানে বর্ণিত হয়েছে। ওকে, সাম্প্রতিক উত্তেজনা কেন, এর পেছনে যদি তুমি দেখতে যাও, এর পেছনে তুমি যখনই দেখতে যাবে তাৎক্ষণিক কারণ কি, তাৎক্ষণিক কারণের কখনো যখনই আসবো আমরা 2024 সাল থেকে আমরা জানি শুরু হয়েছে, 2025 সাল জুড়ে কয়েকটি বড় ঘটনা এই সংঘাতকে সরাসরি কিন্তু যুদ্ধে এবার রূপ দিয়ে দিয়েছে। যেরকম দামেস্ক কনসুলেটে হামলা, দামেস্ক কনসুলেটে হামলা হচ্ছে 2024 সালের এপ্রিলে সিরিয়ার ইরানি কনসুলেট ইসরায়েল হামলা চালায়। ইরানের সিরিয়াতে যেখানে ইরানিরা, ঠিক আছে, ইরানি কনসুলেটে কিন্তু ইসরায়েল হামলা চালাচ্ছে, ইরানি কনসুলেটে কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছিল, যার ফলে যেখানে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছিল। এবার ইরান তো চুপ থাকবে না সেই সময়, এর জবাবে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েল মাটিতে কয়েকশো ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, এর পাশাপাশি হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যাকাণ্ড, হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যাকাণ্ড, যেরকম ইসরায়েল কর্তৃক হামাস নেতা এবং ইসমাইল হানিয়া, ঠিক আছে, ইসমাইল হানিয়া যেটা তেহরানে রয়েছে, ইসমাইল হানিয়া বা তেহরানে রয়েছে সেই নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর কিন্তু ইরান পুনরায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এবং এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও আমেরিকা ইরানের সামরিক স্থাপনায় হামলা করে। যেখানে সামরিক কার্যকলাপ চলছিল সেখানে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে হামলা করে। এরপরেই দেখবে ভূ রাজনৈতিক আধিপত্য একটা মধ্যপ্রাচ্যে আগাগোড়াই রয়ে গেছে, একদম প্রথম থেকে, যখন আমরা যদি সেই পারস্যর টাইম থেকে দেখি সেখান থেকে রয়ে গেছে, একদম পুরো মানধাত্তার আমল থেকে চলছে বলা যেতে পারে। সেই সময় কিন্তু আঞ্চলিক নেতৃত্বের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে কে শ্রেষ্ঠ শক্তি হবে এই নিয়ে কিন্তু কোশ্চেন মার্ক লাগিয়ে দাও, সৌদি আরব, ইসরায়েল ব্লক নাকি ইরান ব্লক, কে হবে, এই লড়াই প্রচুর। লাইক আমাদের এখানে যেমন পাল, গুর্জর, প্রতিহার, রাষ্ট্রকূট তিনটে বংশ যেরকম ছিল এনশিয়েন্ট যুগে, সেরকম অবস্থা, ঠিক আছে, ওরকম ব্যাপার। তেল ও বাণিজ্য পথ, জানোই মধ্যপ্রাচ্যের সব থেকে বিরাট বড় খনি হচ্ছে তেল, তেল ও বাণিজ্য পথ এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, হরমুজ একটা জায়গা যেটা, এটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু সে একেবারে ইকোনমিতে টপ। কারণ কি, এটা আপাতত ইরানের হাতে রয়েছে, ঠিক আছে, আমেরিকা চায় না এই গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্য পথ ইরানের একক নিয়ন্ত্রণে থাকুক, সবার জন্যই খুলে দিতে বলছে, ঠিক আছে, কারণ এখান থেকেই তো চ্যানেল, লাইক সুয়েজ ক্যানাল যেরকম, এটাও একটা ক্যানাল, ঠিক আছে, সেখান থেকে সমস্ত জাহাজ, বড় বড় জাহাজ এবং জাহাজ পার হলে তোমাকে ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্স এখন পুরো ইরানের হাতে যায়, ঠিক আছে, সেটাই আমেরিকারা চায় না বাণিজ্য পথ সবার জন্য খোলা থাক, অবাধ বাণিজ্য নীতি, ফ্রি ট্রেড, সেরকম ব্যাপার বলা যেতে পারে। আমি যদি এটাকে সার সংক্ষেপ করি, কেন এই আক্রমণ, মূলত নিজেদের অস্তিত্ব রক্ষা, মূলত নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই কিন্তু বলা যেতে পারে যে এই ধরনের হামলা বা দেখা যেতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে কি, ইসরায়েলরা নিজেদের অস্তিত্ব রক্ষা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা আমেরিকার পক্ষ থেকে,
ইসরায়েলের পক্ষে অবশ্যই নিজেরা অস্তিত্ব বজায় রাখার জন্যই করছে, আর আমেরিকা নিজের প্রভাব প্রতিপত্তি মধ্যপ্রাচ্যের উপর বজায় রাখার জন্য। আর এই হামলার প্রধান কারণ হচ্ছে ইসরায়েল চায় ইরানের প্রক্সি নেটওয়ার্ক ধ্বংস করতে, আর আমেরিকা চায় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে। জানে পারমাণবিক অস্ত্র খুব মারাত্মক অস্ত্র, যা কিন্তু কোনো মতেই ভালো নয়। সর্বাপেক্ষা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যুদ্ধ কখনোই আমাদের কাম্য নয়, যুদ্ধ আমরা কখনোই চাই না। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রাণী, তাদের কিন্তু আমরা চাই তারা নিজেরা সঠিকভাবে সুন্দরভাবে নিজেদের বাসস্থানে বসবাস করুক এবং সঠিকভাবে চলুক, আমরা এইটুকুই চাই। দেখো যুদ্ধ এমন একটা জিনিস, ইতিহাস বহু যুদ্ধ দেখেছে, বহু যুদ্ধ, কিন্তু যুদ্ধ কখনোই আমাদের কাম্য নয়। আমরা শান্তিপ্রিয় জায়গা, আমরা শান্তি চাই। তবে দুটো দেশ, সেই দুটো দেশের মধ্যে প্রথমত সংঘাত চলছে, কিন্তু আশা রাখি আগামী দিনে সেই সংঘাত কিন্তু বন্ধ হয়ে যাবে, একদম ঠিক থাকবে। সকল মানুষ, এখানকার সাধারণ মানুষ সকলেই কিন্তু শান্তিভাবে বসবাস করতে পারবে। এবং সকলকে এটাই বলার, আমরা কিন্তু অলরেডি বৈঠকিতে ক্লাস শুরু করে দিয়েছি। ইউজিসি নেট, সেট, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসও আসছে, তারও কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। আপার প্রাইমারি টেটের ক্লাস তো আমাদের চলছেই, প্রাইমারি টেটেরও ক্লাস চলছে। এরকম বহু সাবজেক্ট ভিত্তিক কিন্তু ক্লাস আমাদের এখানে চলছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও, নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নম্বর, সেখানে কল করো, কল করে আজই কিন্তু নিজেদের সিট কমপ্লিট করো এখানে এবং নিজেকে এনরোল করে নাও, ভর্তি হয়ে যাও। কারণ আগামী দিনের প্রচেষ্টাকে সফল করতে হলে আজ কিন্তু শুরু করতে হবে, আর আমরা তোমাদের পাশে সর্বদাই আছি। তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সকলকে। যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের ফেসবুক চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা সেখানে কিন্তু আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে পারো। যদি কোনো তোমাদের তথ্য লাগে তোমরা কমেন্টে ফিডব্যাকে জানাতে পারো। থ্যাংক ইউ সকলকে, দেখা হবে নেক্সট সেশনে। থ্যাংকস।